শেষচৈত্রের ঘ্রাণ। লিখেছেন নূরজাহান আক্তার আলো। পর্ব সংখ্যা ২৬। প্রয়োজনে শুদ্ধকে মেরে দেব, তবুও তোমাকে আমি ছাড়ছি না বাবুই পাখি, একদমই ছাড়ছি না। এ কথা শুনে শীতল হাসির বেগ যেন দ্বিগুণ বাড়ালো। সে হাসতে হাসতে জবাব দিল, আমি ততক্ষণ পর্যন্ত বোকা যতক্ষণ পর্যন্ত আমার আপনজনরা সুস্থ, নয়তো আমি কিন্তু চৌধুরীদেরই রক্ত। কি যেন বললেন, আমার শুদ্ধ পুরুষকে মারবেন? মারা তো দূর, শুধু হাত বাড়িয়ে দেখুন হাতটা হাতের জায়গায় রাখে কিনা। বয়স কত তোমার? 16, 17 আর 18? বয়স যতই হোক, ফিডার খাওয়ার বয়স অন্তত পেরিয়ে এসেছি। আমার তোতা পাখি এত কথা বলে জানতাম না তো। প্যারা নিয়েন না, ফিরে যাওয়ার আগে আরো অনেক কিছু জানবেন। ফিরতে দিলে তো? আমি ফিরবই, বাবা মায়ের চিন্তা আমি করি না, কারণ আমার বোন সব সামলে নেবে। কিন্তু ওই যে একজন মোটি পুরুষ আছে না, তার জন্য হলেও আমাকে ফিরতে হবে। জানো, আমার একটা বন্ধু ছিল, তাকে আমি খুব বিশ্বাস করতাম, খুব ভালোবাসতাম। সেও আমাকে ভীষণ ভালোবাসতো। একদিন করলো কি, আমাকে ডেকে হুমকি দিল, তাকে আমার ব্যবসা শেয়ার দিতে হবে, নয়তো সে নাকি সব ফাঁস করে দেবে। আমিও রাজি হয়ে তাকে বাসায় ডাকলাম। দুজন ব্র্যান্ডের ওয়াইন পান করে ঘুমিয়ে গেলাম। তারপর কি হলো জানো বাবুই? সকালবেলা আমি ঘুম থেকে উঠলাম ঠিকই, কিন্তু সে আর উঠলই না। কত করে ডাকলাম, আমার ডাক শুনলই না। প্রশান্তির ঘুম ঘুমাচ্ছে ভেবে আমিও বিরক্ত না করে চলে গেলাম সুদূর নিউ ইয়র্ক। ১ সপ্তাহ পর ফিরে দেখি সে তার বাড়ি চলে গেছে। টানা ৪ দিন নাকি মরার মতো ঘুমিয়েছে। ঘুমানোই স্বাভাবিক, ওয়াইনের সাথে সেদিন কড়া ডোজের ঘুমের মেডিসিন মিশিয়েছিলাম কিনা হয়তো সেও বুঝেছিল। এরপর খবর এলো আমার গোপন কিছু ডিলের কথা পুলিশকে জানিয়ে দিয়েছে। বন্ধুরা দুষ্টুমি করবে, স্বাভাবিক তাই না? দুষ্টামি ভেবে মাফ করে দিলাম। এরপর দেখি আবার আমার কাজে বাধা হচ্ছে সে। পরে ভুলিয়ে ভালিয়ে আমার ডেরায় আনলাম। কত সুন্দর করে বোঝালাম এসব না করতে, কিন্তু সে আমার কথাই শুনলো না। পরে যত্ন করে তাকে বালির মধ্যে গলা অবধি বালিতে পুঁতে শিরচ্ছেদ করলাম। চমৎকার হয়েছিল ওর শিরচ্ছেদ করা। শিরচ্ছেদ কি বুঝো তো বাবুই? বলো তো কি? মাথা কেটে ফেলা। আরে বাহ, তুমি তো দেখি খুব ইন্টেলিজেন্ট গার্ল। কিন্তু এই ঘটনা আমাকে কেন শোনালেন? আমরা আমরা তো কেউ আপনার পথের কাঁটা হয়ে দাঁড়াইনি, বরং আপনি শুরু থেকে আমাদের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছেন। চৌধুরী বাড়ির অশান্তির কারণ হয়েছেন। তাহলে আমাদের উচিত না আপনার নিয়ম অনুযায়ী আপনাকেও বালিতে পুড়ে শিরচ্ছেদ করা? ভদ্রমেয়েরা এভাবে কথা বলে না বাবুই। এবার কিন্তু রাগ হচ্ছে আমার। রাগ হচ্ছে? ও মা, কেন? আচ্ছা, রাগ কমানোর মলম আবিষ্কার হয়েছে? হয়নি তাই না? আপনি নাকি সায়েন্টিস্ট, একটা আবিষ্কার করে ফেলুন না শমশের ভাই। সাধারণ জনগণের অনেক উপকার হবে কিন্তু। ধরেন কেউ রেগে গেলে ফট করে তার বাড়ির লোক রাগের মলমটা কপালে লাগিয়ে দিল, বেশ রাগ চলে গেল। কি দারুণ ব্যাপার তাই না? আমি তো আমি কোনো সায়েন্টিস্ট না বাবুই, আমি মাফিয়া। মাফিয়া কাকে বলে জানো? জানি তো, এটাও জানি। আপনি স্মাগলিং, অস্ত্র ব্যবসা, মানি লন্ডারিং এর কাজ করেন। বাংলাদেশে আপনার কয়েকটা সিক্রেট ডেনও আছে। আমার কেন জানি মনে হচ্ছে সেসব একটা জায়গাও আমরা এখন আছি। ওহ লাভলি, ব্রাভো বাবুই, ব্রাভো। আর কি জানো আমার ব্যাপারে? আর আর ও হ্যাঁ, মনে পড়েছে, আপনার প্রিয় খাবার নারী দেহ। সুন্দরী নারী খুব যত্ন করে খান আপনি। দোয়া করি আপনার সঙ্গী যেন ঠিক আপনার মতোই হয়। সেও যেন ১০০০ জনের বিছানা ঘুরে এসে আপনার সঙ্গে সঙ্গী হতে পারে। ইয়াসির হাসল, তবে হাসতে হাসতে শক্ত হাতে উল্টো পিঠ দিয়ে এমন একটা থাপ্পড় দিল শীতলের ঠোঁটের সাথে,
দাঁত লেগে গল গল করে রক্ত বেরিয়ে এলো। আচমকা আক্রমণে প্রতিরোধ করার সময়টুকুও পেল না শীতল। তবে নোনতা ভাব অনুভব করে বুঝলো ঠোঁট কেটেছে, জিহ্বাটাও কেটেছে। সে কাটা ঠোঁট চেপে ধরে হাসলো। আবার প্রমাণ হলো পৃথিবীতে হাজার হাজার সুদর্শন পুরুষ থাকলেও শুদ্ধর মতো কেউই হতে পারবে না। কেউ তার অহেতুক বক বক শুনবে না, রাগও দেখবে না, অভিমানও বুঝবে না। যেমন ইয়াসির তাকে এখানে আনার পর থেকে কত আদুরে সুরে কথা বলে যাচ্ছিল, ডাকির কি বাহার, বা বাবুই। কিন্তু এ পর্যায়ে হাল ছেড়ে তো ঠিকই তাকে রক্তাক্ত করলো। এক নিমিষে আদর শেষ। তবে তাকে দুর্বল ভেবে কাজটা করলেও শীতল যে চৌধুরীদের জাত এটা ভুললে চলবে না। সে ওড়না দিয়ে রক্ত মুছে বলল, মারলেন কেন? ইচ্ছে হলো তাই। ইচ্ছে হলে মারতে হবে? আমি আমার বাবার হালাল কামাই খেয়ে বড় হয়েছি, আপনার মতো মাফিয়ার হারাম টাকা নয়। তাহলে আপনি কেন রক্তাক্ত করলেন? এ কথা বলে শীতল তড়িৎ কাঁটা চামচ তুলে ইয়াসিরের হাতে গেঁথে দেওয়ার আগে ইয়াসির খপ করে হাতটা ধরে নিল। বিদ্যুৎ গতিতে ওর পুরুষালী শক্তপোক্ত শরীর দিয়ে শীতলকে পেছন থেকে জড়িয়ে ধরল। শীতল আর ক্ষমতা নেই নিজেকে ছোটানোর, এখন নড়তেও অক্ষম সে। আর এই হাল দেখে ইয়াসির শব্দ করে হেসে উঠল। এইটুকু একটা বাচ্চা, সে কিনা তাকে আক্রমণ করতে আসছে, ভাবা যায়? ব্যাপারটা তার কাছে মজাই লাগলো। তারপর সে এক হাতে মুঠোয় শীতলের দুহাত চেপে আরেকটা হাত দিয়ে শীতলের মুখের সামনে আসা চুলগুলো সরালো। লম্বা বিনুনিটা নেড়ে চেয়ে দেখলো। এরপর বিনুনির আগা ধরে সেটা সাপের মতো করে টেনে এনে শীতলের গালে ঠেকিয়ে মুখে বলল, ফুস। এ কাজ করে নিজের হো হো করে হেসে শীতলের মসৃণ কাঁধে খোঁচা খোঁচা দাড়িওয়ালা থুতনি ঠেকালো। এই পিচ্চির রাগও আছে? সে তো আলাভোলা ভেবেছিল। তবে মানতেই হয়, এই মেয়েও চালাক, প্রচুর চালাক। সে আসলে বোকা সেজে থাকে। এ কথা ভেবে সে শীতলের রক্তাক্ত চোখে দৃষ্টি ফেলে বলল, কোথায় লেগেছে দেখি? শীতল নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করে রাগ হিসিয়ে জবাব দিল, ছাড়ুন। অসভ্যের মতো জড়াজড়ি না করে দূরে সরে ভদ্রভাবে কথা বলুন। অসহ্য লাগছে কিন্তু আমার। ছাড়তে বলছি। অসভ্য মানুষ অসভ্যতামি করবে, এটাই তো স্বাভাবিক, তাই না? শীতল জবাব দিল না, ঘৃণার দৃষ্টি ছুড়ে অন্যদিকে তাকালো। রাগে শরীর রিরি করছে তার। এর এত সুদর্শন হয়ে কি লাভ যদি পার্সোনালিটি জিরো লেভেল হবে, পার্সোনালিটি জিরো লেভেল পার করে? তখন ইয়াসির তার রক্তাক্ত ফোলা ঠোঁটে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, রাগ করলে সোনা? আচ্ছা সরি, আর মারবো না, বাড়ি যাবে? চলো দিয়ে আসি। এ কথা শুনে শীতল ছটফটানি থেমে গেল। সে এবার অবিশ্বাস্য চোখে তাকালো। ইয়াসিরের হাসি হাসি মুখ দেখে বোঝার চেষ্টা করলো সত্যি নাকি মজা করছে। তাকে এভাবে তাকাতে দেখে ইয়াসির এবার নিষ্পাপ মুখে বলল, আমি ভ্যাম্পায়ার নই, তবুও রক্তের তৃষ্ণা পাচ্ছে। কি করে বলো তো? এখন কি আমার হাত কেটে আপনাকে রক্ত গেলাতে বলেছেন? হুম, সেসব কিছু করতে হবে না, শুধু একটা কাজ করবে, তাহলেই বাড়ি যেতে পারবে। করবে? খেয়ালি না করে বলুন, নয়তো ছাড়ুন। আপনার পারফিউমের গন্ধে গা গোলাচ্ছে আমার। আমি এক প্রকার জানোয়ার হলেও আমার রুচি সর্বদা হাই লেভেল স্নো হোয়াইট। আমার পোশাক থেকে শুরু করে সব ব্র্যান্ডের। আর আমি জানি আমার পারফিউমের সুগন্ধে তোমার পাগল পাগল লাগছে, তাই এ কথা বলছো। পাগল পাগল না ছাই, আপনার পারফিউমের থেকে শুদ্ধ ভাইটা আরো বেশি বেশ জোস। একদম খেয়ে ফেলতে ইচ্ছে করে। আসছে আমার সবকিছু ব্র্যান্ডের। শেষের কথাটা তাচ্ছিল্য করে টেনে বলতে ইয়াসির হাতের বাঁধন এতটা শক্ত করে পড়ল যে শীতল ছটফটিয়ে উঠল। তবুও ইয়াসির ছাড়ল না। যখন কেঁদে ফেলল তখন ঠান্ডা সুরে বলল, কেউ আমাকে ছোট করতে চাইলে আমি তাকে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলি।
যেন পরবর্তীতে এ কাজ করার সুযোগ না পায়। কিন্তু তুমি এসে অবধি বারবার এটাই করছো। আমার কিন্তু পছন্দ হচ্ছে না বাবুই পাখি, একদম পছন্দ হচ্ছে না। আমাকে রাগিও না, রাগের ফল তোমার জন্য আমার জন্য তৃপ্তিদায়ক হলেও তোমার জন্য হবে না। শীতল এবার আর টু শব্দও করলো না, কারণ সে ইয়াসিরের কথার মানে বুঝেছে। তাকে চুপ হতে দেখে ইয়াসির বলল, যাবে বাড়ি? গেলে বিনিময়ে শুধু একটা কাজ করে দেখাও। শীতল মুখে জবাব দিল না, তবে চোখ তুলে তাকালো। তখন ইয়াসির আর একটু গা ঘেঁষে কানে কানে ফিসফিস করে বলল, বিনা বাধায় তোমার ঠোঁটের স্বাদ নিতে দাও, প্রমিস ছেড়ে দেব। কথা বলতে না বলতেই ইয়াসিরের হাতের ঘড়িটা পিক পিক শব্দ করে উঠল। সে ভ্রু কুঁচকে আশেপাশে তাকিয়ে কাউকে না পেয়ে সন্দেহের দৃষ্টি ছুড়ল শীতলের দিকে। ইয়াসির শীতলকে চেপে ধরল, শব্দটা যেন আরো জোরালো হচ্ছে। সে শীতলকে ছেড়ে দুপা পিছিয়ে আপাদমস্তক নজর বুলিয়ে বলল, তোমার কাছে কি লুকিয়ে রেখেছো, বের করো বলছি। বাবুই, রাগিও না আমাকে, তোমাকে বারবার আঘাত করতে খারাপ লাগবে আমার। শীতল তার কথা বুঝলেও গো বেচারা মুখ করে তাকিয়ে রইল। তারপর নিজের দিকে তাকিয়ে বলল, খালি হাত পা নিয়ে আপনিই তো আমাকে তুলে নিয়ে এসেছেন, আমি আবার কি লুকিয়ে রাখবো? যাই হোক, আপনি কি আমাকে আমাকে চোর বলতে চাচ্ছেন? ইয়াসির শীতলের কথায় ফাঁদে পা দিল না এবং ভূতগ্রস্তের মতো তার হাতটা টেনে শরীর চেক করতে লাগলো। শীতল বাধা দিতে গেলেও শুনল না। এক পর্যায়ে ইয়াসির কামিজে হাত দিতে গেলে হাতের ঘড়িটা আবার শব্দ করতে লাগলো। ইয়াসির এবার তাকিয়ে দেখলো হাতের রিং যতবার তার ঘড়িতে লাগছে ততবারই তার ঘড়িটা শব্দ করে উঠছে। সে রিং খুলতে গেলে শীতল কিছুতেই খুলতে দেবে না। এবার কেঁদে ফেললো সে। কত আকুতি মিনতি করলো, তবুও ইয়াসির ছাড়লো না। রিং খুলে চেক করে দেখে তার সন্দেহই সঠিক। রিংয়ে জিপিএস কানেক্ট করা, তার মানে এখানে থাকা ঠিক হবে না। ধারণা মতে এতক্ষণে কেউ তাদের লোকেশন ট্র্যাক করে ফেলেছে। সে এবার রাগের বশে শীতলকে আরেকটা থাপ্পড় মেরে হিসহিসিয়ে বলল, কি ভেবেছিলি আমাকে ফাঁকি দিবি? পরে দেখছি তোকে, আগে এখান থেকে বের হই। কথা বলে শীতলের হাত ধরে টানতে টানতে তাকে বাইরে নিয়ে গেল। যেতে যেতে এতক্ষণ লুকানোর ফোনটা বের করে তার সহকারীকে বলল নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য। গাড়ি করে ইয়াসির এবার শীতলকে নিয়ে গেল আরেকটা ডেরায়। সেখান থেকে পাড়ি দেবে দেশের বাইরে। এদিকে চারদিকে ফজরের আজান দিচ্ছে। শুদ্ধহার হাসান জেট থেকে নেমে হেঁটে যাচ্ছিল চা বাগানের দিকে। চট্টগ্রামের ফটিকছড়িতে পুরনো চা বাগান আছে, লোকেশন আপাতত সেদিকেই শো করছে। হঠাৎ ট্রাক করা লোকেশন আর শোই করছে না। রিং যেখানে থাকবে লোকেশনটাও সেখানেই স্থির, কিন্তু গোল চিহ্নের লাল দাগ দেখা যাচ্ছে না। অর্থাৎ রিং এর জিপিএস কেউ ডিসকানেক্ট করে দিয়েছে। ফোনের দিকে তাকিয়ে হাঁটতে হাঁটতে শুদ্ধ এবার থমকে দাঁড়িয়ে গেল, আর হার্টবিট যেন থমকে গেছে। শীতল জান থাকতে কখনোই রিং খুলবে না। তাহলে কি ধরা পড়ে গেল, নাকি ইয়াসির ধরেছে? তা না হলে লোকেশন শো করছে না কেন? শুদ্ধকে হঠাৎ থমকে দাঁড়িয়ে থেকে যেতে দেখে হাসান ওর কাঁধে হাত রেখে বলল, কি রে চল। শুধু এক দৃষ্টিতে তাকিয়ে আছে হাতে থাকা ফোনের দিকে। তবে কি সব শেষ? তার মুখ দেখে হাসানও ভ্রু কুঁচকে গেল। সে শুদ্ধের নজর অনুসরণ করে ফোনে উঁকি মারতেই দেখে লোকেশন শো করছে না। সে হতবাক হয়ে কিছু বলার আগে শুদ্ধ আকাশের দিকে তাকালো। চারদিকে তখনও ঘুটঘুটে গাঢ় অন্ধকার। দূরে কোনো মসজিদ থেকে আজান ভেসে আসছে। শুদ্ধ জানে না আজ আর তার কি হলো। বুকের ভেতরটা এমন কেন করছে, মনটাই বা কুড়াচ্ছে কেন? চোখ বন্ধ করলে শীতলের ব্যথাতোর কান্নারত মুখখানা চোখের পাতায় ভাসছে কেন? সে শুকনো ঢোক গিলে পুনরায় আশপাশ তাকালো।
তারপর জোরে জোরে শ্বাস টেনে বুকের বাঁ পাশে হাত রাখলো। এখন অবধি কোনো পরিস্থিতিতে তাকে কাবু করতে পারেনি। সে সর্বদা শান্ত নিশ্চল, কিন্তু এখন কেন জানি অজানা একটা ভয়ে মনটা বড্ড ব্যাকুল হয়ে উঠেছে। সে কিছু ভেবে আকাশের দিকে তাকালো, তারপর থেমে থেমে শুধু এইটুকুই উচ্চারণ করলো, ইয়া আল্লাহ, হয় ওকে সহি সালামতে পাইয়ে দাও, নয়তো আমার মৃত্যু এখানেই লিখে রাখো। একথা শুনে হাসান ছলছল চোখে তাকালো শুদ্ধর দিকে, তারপর শুদ্ধের কাঁধে হাত রেখে বলল, কিচ্ছু হবে না বন্ধু, আল্লাহ ভরসা। শুদ্ধ নিশ্চুপ। পরপর কবার ঢোক গিলে পুনরায় তাকালো ফোনের দিকে। না, কোনোভাবেই কাজ হচ্ছে না। ওদিকে অর্ক কামরান নজর রাখছিল ল্যাবে বসে, কিন্তু লোকেশন শোনা করায় তারাও অনবরত ফোন কল দিতে থাকলো শুদ্ধকে। তারা সঙ্গে না এলেও বুঝেছে এখন শুদ্ধের মনের অবস্থা, কিন্তু শুদ্ধ কল রিসিভ করলো না দেখে ওরা কল করলো হাসানকে। হাসান কল রিসিভ করে জানালো সত্যি সত্যি লোকেশন ট্রেস করা যাচ্ছে না। কথা শুনে সবার চিন্তা বেড়ে গেল। হঠাৎ শুদ্ধ ভোরের আকাশের দিকে তাকিয়ে মুখের কাছে হাত রেখে উচ্চ শব্দে ডেকে উঠল, হেল্প মি অ্যাঞ্জেলিকা, প্লিজ হেল্প। পরপর 3বার ডাকতেই হঠাৎই কুকু স্বরে সাড়া দিল সাদা ধবধবে একটা পায়রা, পুরো শরীরই সাদা। এক কথায় চমৎকার তার রূপ। শুদ্ধ ডাক শুনেই চিলের মতো দূর আকাশ থেকে তাকে নিচে নেমে আসতে দেখা গেল। নিজের মালিক ডাকা মাত্রই সাড়া দিতে পেরে সে খুশিতে পাখা ঝাপটাতে ঝাপটাতে একের পর এক ডিগবাজি মারতে মারতে উড়ে এলো, বসলো শুদ্ধর বাড়িয়ে দেওয়া হাতের ওপর। তারপর অনবরত ডাকতে থাকলো, কু কু কু। শুদ্ধ তার মাথায় হাত বোলাতে সে তালুতে মাথা রাখলো, অর্থাৎ তার আরো আদর চায়। কিন্তু এখন হাতে একদমই সময় নেই, তাই শুদ্ধ তার মাথায় চুমু এঁকে ফোন থেকে শীতলের সুস্পষ্ট সব ছবি দেখাতেই অ্যাঞ্জেলিকা হঠাৎ ফুরুত করে উড়ে চলে গেল। উড়তে উড়তে একবার পেছন ঘুরে তাকালো শুদ্ধের দিকে, তারপর ডানা দুটো ঝাপটে ধীরে ধীরে আরো উপরে উঠতে লাগলো। একটু পরেই শুদ্ধর ফোনে পরপর নোটিফিকেশন আসতেই বুঝলো অ্যাঞ্জেলিকার কাছে থাকা ড্রোনে সব দেখা যাচ্ছে। ফজরের আজানের পরও অন্ধকার থাকায় আকাশ থেকে নিচে তেমন কিছু স্পষ্ট দেখা যাচ্ছে না। শুদ্ধ হাসানের দিকে তাকাতেই হাসান সম্মতিসূচক মাথা নাড়িয়ে হাসলো কেবল, কারণ অ্যাঞ্জেলিকা থাকলে শুদ্ধ ঠিক পাবে শীতলের খোঁজ, আর মালিকের মতোই জেদি অ্যাঞ্জেলিকা শীতলের খোঁজ না নিয়ে ফিরবে না। নোটিফিকেশন যখন আসছে দাঁড়ানোর সময় নেই, তাই তারাও দৌড়ে গিয়ে গাড়িতে উঠে বসলো। জেট থেকে নেমেই স্যান্ডি গাড়ির ব্যবস্থা করে দিয়েছিল তাকে। ততক্ষণে সকালের নরম আলো ফুটতে শুরু করেছে। অ্যাঞ্জেলিকার ড্রোনে দেখা যাচ্ছে সে কোন দিকে যাচ্ছে। যেতে যেতে দেখা গেল পুরনো এক বিল্ডিং এর ওপরেই চক্রাকারে ঘুরছে। শুদ্ধ জুম করে দেখলো কেউ একজন কাউকে কোলে করে নিয়ে যাচ্ছে ওই বিল্ডিং এর ভেতরে। অ্যাঞ্জেলিকাও দূর আকাশ থেকে মাটির দিকে ধীরে ধীরে নামছে, তার মানে সে নিশ্চয়ই শীতলকে দেখেছে। টু বি কন্টিনিউ।